আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আমরা সবাই জানি যে ট্যাগ কোশ্চেন খুব সহজ এবং ট্যাগ কোশ্চেন খুব সহজে নাম্বার পাওয়া যায়। আসলে কি আমরা সবাই নাম্বার পাই না? আমরা আমাদের প্র্যাকটিক্যালে গিয়ে দেখি যে আমাদের স্টুডেন্ট সব থেকে বেশি সহজ যে আইটেম ট্যাগ কোশ্চেন সেখান থেকে নাম্বার পাচ্ছে না। সেখান থেকে 2-3, সর্বোচ্চ 2-3 আমরা পাচ্ছি, কিন্তু 5 পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার কারণগুলো আজকে আমরা উদ্ঘাটন করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আজকে ক্লাসটি ইনশাল্লাহ তোমার ট্যাগ যত সমস্যা আছে দূর হয়ে যাবে। আমরা তোমাদের ট্যাগের আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হাজির করেছি। লক্ষ্য করো, আমরা প্রতিটি সেন্টেন্সের মধ্যে অনেক সময় এনিথিং, এভরিথিং, সামথিং, নাথিং এগুলো দেখি। খুব সহজভাবে মনে রাখবে, কোন সেন্টেন্সের শুরুতে যদি দেখো যে থিংক যুক্ত কোনো শব্দ আছে, মানে এনিথিং, এভরিথিং, সামথিং, নাথিং, লক্ষ্য করছো প্রত্যেকটা শব্দের শেষে থিংক যুক্ত আছে। লক্ষ্য করো, প্রত্যেকটা শব্দের শেষে কি আছে? থিংক যুক্ত আছে। হ্যাঁ, তুমি সবসময় মনে রাখবে, এরকম কোন সেন্টেন্সে যদি থিংক যুক্ত থাকে তাহলে সেই শব্দের সাবজেক্ট হিসেবে ইট নেবে। মনে করবে ওই সেন্টেন্সের সাবজেক্ট ইট আছে। কেমন? একটু দেখো, আমরা তোমাদের উদাহরণ এনেছি। লক্ষ্য করো, এভরিথিং লুকস বিউটিফুল। তো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, কারণ সেন্টেন্স ট্যাগোসিন করার সময় সর্বপ্রথম তোমাকে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব খুঁজতে হয়। আসলে অক্সিলারি ভার্ব কি, যারা আমাদের এই ক্লাসে নতুন, আমাদের পূর্বের ক্লাস আছে, ওই পূর্বের ক্লাসটা একটু দেখে আসলে তোমার অক্সিলারি ভার্ব সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। লক্ষ্য করো, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন প্রিন্সিপাল ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্বের শেষে এস আছে। তো আমরা এর আগে এই নিয়মটি শিখেছিলাম যে এস যদি থাকে তাহলে আমরা সেই জায়গায় কি করব? ডাজ করব। ডাজ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কোনো সমস্যা নেই, এর জন্য আমরা নট দিলাম, ডাজন্ট। এখন লক্ষ্য করো, সেন্টেন্সের মধ্যে কি আছে? আছে হচ্ছে এভরিথিং। তো এভরিথিং থাকলে মানে এই শব্দের কোনো একটি শব্দ যদি থাকে, তুমি মনে করবে সেই জায়গায় কি আছে? ইট আছে। হ্যাঁ, তাহলে আমাদের শেষ। আমরা আজকে কি করলাম? ডাজন্ট ইট। পরেরটা আসো, সর্বপ্রথম তুমি অক্সিলারি ভার্ব খোঁজো। তো দেখো, এখানে একটা মডাল অক্সিলারি ভার্ব আছে অলরেডি। তো আমাদের নিয়ম হচ্ছে যে যে অক্সিলারি ভার্ব থাকে ওটাকে আমরা প্রথমে আনবো। আচ্ছা, নিয়ে আসলাম। এখন আমরা নট দিব, কিন্তু সেন্টেন্সের মধ্যে যদি নেগেটিভটা হয়, সেন্টেন্স নেগেটিভ হয়, মানে দেখো সেন্টেন্সের শুরুতে নো আছে, নো। যদি সেন্টেন্স এরকম নো, নেভার, নাথিং, আসলে আমরা এগুলা আমাদের পূর্বের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি, আমি এখন আর বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। যাদের একটু প্রবলেম হচ্ছে আমাদের পূর্বের ক্লাসটা একটু দেখে রেখে তোমাদের এই বিষয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, অতএব আমাদের এখানে নট আমরা দিতে পারবো না। কিন্তু আমরা জানি যে কোনো সেন্টেন্স শব্দের শেষে যদি থিং যুক্ত থাকে তাহলে সেই সেন্টেন্সের সাবজেক্ট কি হয়? সরি, ইট হয়। হ্যাঁ, এই যে ক্যান ইট। তাহলে এখন থেকে তুমি জাস্ট এইটুকু মনে রাখো, কোন শব্দের শেষে যদি তুমি ইট মানে থিং যুক্ত পাও তাহলে তুমি সেটা মনে করবে যে সেই জায়গায় সাবজেক্ট হিসেবে ইট আছে। ওকে, এর পরবর্তী নিয়ম, আমাদের এই নিয়মগুলো আমাদের স্টুডেন্টের কাছে ম্যাক্সিমাম ভুল হয়। ওরা একই নিয়মে তালগোল পাকিয়ে ফেলে। তো আজকে আমার মনে হয় না যে তুমি কোনো তালগোল পাকাবে, জাস্ট একটু কষ্ট হলে ধৈর্য ধরে আমাদের সাথে একটু থাকো, বুঝে যাবে ইনশাআল্লাহ। আমাদের সেন্টেন্সে অনেক সময় দেখতে পাই আমরা লিটল থাকে অথবা ফিউ থাকে, এটা আমাদের থাকে। তো সেন্টেন্সে আমরা জানি যে লিটল অথবা ফিউ এগুলো থাকলে সেন্টেন্সে কোনো নট হয় না। তো দেখো, আমরা এখানে সেন্টেন্সে দিয়েছি যে শি হ্যাজ লিটল আইডিয়া অ্যাবাউট ইট। তো সর্বপ্রথম নিয়ম হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব খোঁজা। আমরা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নিলাম। এরপরে যেহেতু লিটল থাকলে কি হয় না? নট হয় না। অতএব আমরা এই সেন্টেন্সে কি পারবো না? নট দিতে পারবো না, কারণ লিটল লিটল থাকলে নট হয় না। তাহলে অ্যান্সার কি হবে? হ্যাজ শি। ঠিক সেম সেন্টেন্সের মধ্যে যদি লিটল না থাকে এ লিটল থাকে তাহলে কি করব? সেন্টেন্সের মধ্যে যদি লিটল না থাকে এ লিটল থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সে নট দিতে পারবো। এইটাই হচ্ছে আমাদের স্টুডেন্টের সবথেকে প্রবলেম। তাহলে আমরা কি করতে পারি?
এখানে আমরা অ্যান্সারটা একটু নিচে করি, হ্যাভ নিয়মের নট, হ্যাভেন্ট সাবজেক্ট কি আছে দে, হ্যাভেন্ট দে। এই যে লক্ষ্য করো সেন্টেন্সের মধ্যে কিন্তু লিটিল আছে, এটাতেও লিটিল আছে, বাট এই সেন্টেন্সের মধ্যে নট হলো এবং এটা নট হলো না। এর পার্থক্যটা কি? এর মূল পার্থক্য হচ্ছে এই সেন্টেন্সে শুধু লিটিল আছে আর এই সেন্টেন্সে এ লিটিল আছে। এই পার্থক্যের কারণে আমাদের স্টুডেন্ট আমরা লক্ষ্য করি যে ওরা ট্যাগ কোশ্চেনে মার্কস সম্পূর্ণটা পাচ্ছে না। এই জন্য তুমি জাস্ট খেয়াল রাখবে যে সেন্টেন্সের মধ্যে লিটিল আছে না এ লিটিল আছে। যদি লিটিল থাকে তাহলে সেন্টেন্সে নট দিব না, আর যদি এ লিটিল থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সে নট দিব। এটা একটা। তারপরে আরো একটি আমাদের কাছে ভুল হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা, লক্ষ্য করো ফিউ এবং এ ফিউ ঠিক সেম জিনিস। এটা লক্ষ্য করো হ্যাভ আছে, তাহলে আমরা হ্যাভ নিলাম, নট দিতে পারছি না কেন? কারণ হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে ফিউ আছে, ফিউ থাকলে হচ্ছে আমরা নট দিব না বা দিতে পারবো না। আর যদি সেন্টেন্সে লক্ষ্য করো এ ফিউ থাকে, এ ফিউ, এই সেন্টেন্সের মধ্যে এ ফিউ, একই সেন্টেন্স হ্যাভেন্ট তাই কি করলাম লক্ষ্য করো এই সেন্টেন্সের মধ্যে আমরা নট দিতে পেরেছি আর এই সেন্টেন্সের মধ্যে নট দিতে পারিনি। পার্থক্য কি? পার্থক্য ঠিক ওটাই, এই সেন্টেন্সের মধ্যে ফিউ শুধু আছে আর এটার মধ্যে এ ফিউ আছে। তো এই নিয়মগুলো জাস্ট তুমি ফলো রাখো, তোমার ট্যাগ কোশ্চেনে কোনো প্রবলেম হবে না। এরপরে যে নিয়মটা সেটা একটু লক্ষ্য করো, কোন সেন্টেন্সে যদি তোমরা দেখো যে সাবজেক্টের পরে থিংক, বিলিভ অথবা নো এই শব্দগুলো থাকে, তো সেই সেন্টেন্সে যদি আমরা ট্যাগ করি তো আমরা পরের ক্লোজ, এখানে দুইটা ক্লোজ অবস্থান করবে, সেই পরের ক্লোজে আমরা ট্যাগ কোশ্চেন করব। দেখো এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ভুল হয়। আজকে তোমাদের যে ট্যাগ গুলো এনেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে সেটা ভুল হয়। এজন্য আজকে তোমার একদম ভুল হবে না, জাস্ট একটু লক্ষ্য করো আমাদের নিয়মগুলো। তুমি সবসময় মনে রাখবে যে থিংক, বিলিভ অথবা নো এই সেন্টেন্স দিয়ে যদি আরো একটি সেন্টেন্স থাকে, মানে দুটো সেন্টেন্স, লক্ষ্য করো আই নো আমি জানি, হি ইজ লায়ার সে মিথ্যুক, তুমি লক্ষ্য করছো এখানে দুইটা সেন্টেন্স লক্ষ্য করছো, মানে দুটো ক্লোজ আছে। তো দুইটা ক্লোজ যদি একই সেন্টেন্সের মধ্যে থাকে এবং সেটা যদি এইরকম শব্দ মানে ভার্ব দিয়ে যুক্ত থাকে, তাহলে তুমি লাস্টে যে ক্লোজটা আছে সেই ক্লোজে ট্যাগ কোশ্চেন করবে। আমরা যদি এখান থেকে করো, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে এখান থেকে করে যে ডোন্ট আই, অ্যানসারটা ডোন্ট আই করে দেয়, কিন্তু আসলে এখান থেকে যদি আমরা অ্যানসারটা করি তাহলে পুরোটা ভুল হবে। এর জন্য তোমাকে কি করতে হবে, দ্বিতীয় ক্লোজ থেকে অ্যানসার করতে হবে। তো দ্বিতীয় ক্লোজ থেকে অ্যানসার করলে কি হবে, ইজেন্ট হি। এই যে লক্ষ্য করো আমাদের অ্যানসার আমরা করি যে ডোন্ট আই, কিন্তু অ্যানসার হয়ে গেল ইজেন্ট হি। এই জন্য তুমি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেহেতু আমাদের এটা ভুল হয়। তারপরে আরেকটা উদাহরণ এনেছি তোমাদের জন্য, দেখো উই বিলিভ দ্যাট, উই বিলিভ, এই যে লক্ষ্য করছো আমরা কিন্তু অ্যানসার কি করব, ডোন্ট উই, যেহেতু এখানে বিলিভ এক নম্বর ফর্ম ভার্বের, তো আমরা ডোন্ট উই করে দিব। কিন্তু আসলে আমাদের অ্যানসার করতে হবে এই যে পরের যে ক্লোজটা আছে এই ক্লোজের আমরা আনসার করব। তো এই ক্লোজে কি আছে, ইজ, তাহলে আমরা এখানে নিলাম ইজ, নিউমেন নট, ইজেন্ট, আর অনেস্টি মানে সত্যতা, এজন্য ইট, ইজেন্ট ইট। তো আমার মনে হয় না যে তোমাদের এই ধরনের কোনো সেন্টেন্স আসলে ভুল হবে। জাস্ট তুমি একটু খেয়াল রাখো এই শব্দের পরে দুটো ক্লোজ থাকবে, আমরা লাস্টের ক্লোজে ট্যাগ কোশ্চেন করব। আরো একটি আমাদের মধ্যে ভুল হয়, সেটি হচ্ছে লক্ষ্য করো দিস আর দ্যাট অথবা দিস দোজ এইগুলো দিয়ে যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করবো, সবসময় মনে রাখবে দিস এবং দ্যাট সেন্টেন্সের শুরুতে থাকলে তোমরা মনে করবে সেই সেন্টেন্সের সাবজেক্ট ইট আছে, এবং দিস অথবা দোজ এই দুটো দিয়ে যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে মনে করবে দে আছে। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখো, তোমার কখনো ভুল হবে না। তো দেখো আমরা উদাহরণও এনেছি তোমাদের জন্য, এই যে ইজ আছে, তো আমরা এখানে নিলাম ইজ নিয়মের নট ইজেন্ট। এখন সাবজেক্ট কি আছে, দিস, দিস মানে এই, তো আমরা এখানে কি দিব, ইট। ঠিক মনে রাখো এই যে দিস অথবা দ্যাট থাকলে ইট হয়, আমরা সাবজেক্ট হিসেবে দিস আছে বলে আমরা কি দিলাম, ইট দিয়ে দিলাম। তারপরে লক্ষ্য করো সেন্টেন্সে আর আছে, আমরা আর দিলাম, আরেন্ট। হ্যাঁ, এখানে দোজ আছে, এই যে দিজ অথবা দোজ এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব, সাবজেক্ট হিসেবে দিয়ে দিব। ক্লিয়ার?
তো আমার মনে হয় না আমাদের স্টুডেন্টের মধ্যে সব থেকে যে ভুলগুলো হতো সেগুলো আমরা দূর করছি ইনশাল্লাহ ট্যাগে। তোমরা যদি আমাদের সাথে থাকো ইনশাল্লাহ, তাহলে ট্যাগ করছি না, তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ, ট্যাগে তুমি পাস পাবে। আমরা আশা করব তোমরা আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।